নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা 2024-2025 ইতিহাসে যে সমস্ত পেজ রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি 410 নম্বর পেজের এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটিতে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকনের অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও এবং ভিডিওটি তোমার একই কাছে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। এছাড়া আমি অলরেডি তোমাদের সামনে এসি 5 থেকে এসি 413 নম্বর পেজ পর্যন্ত এসিকিউ প্রশ্ন এবং সবগুলো অর্থাৎ ইতিহাসে যতগুলো সেট রয়েছে এবিটি টেস্ট সবগুলোর এমসিকিউ প্রশ্নের উত্তর সমাধান করে ছেড়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, ভারতে প্রথম কে জনশ্রুতির সংকলন গ্রন্থ প্রকাশ করেন? উত্তর, ভারতে 1812 খ্রিস্টাব্দে খ্রিস্টান পাদ্রী উইলিয়াম কেরি ইতিহাসমালা নামে একটি জনশ্রুতির সংকলন গ্রন্থ প্রকাশ করেন। 2 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? উত্তর, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা ছিলেন ব্রিটিশ যে বিজ্ঞানী চার্লস ডারউইন। 3 নম্বর প্রশ্ন, লগ্নি পুঁজি বলতে কি বোঝো? উত্তর, শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে। এর ফলে পুঁজিবাদের ধারা অব্যাহত থাকে। অথবা দূরপ্রাচ্য বলতে কি বোঝো? দূরপ্রাচ্য বলতে সাধারণভাবে চীন ও জাপানকে বোঝায়। নিজের দেশের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে উচ্চ ধারণা বশবর্তী হয়ে এই দুটি দেশ বিদেশিদের বর্বর বলে মনে করত এবং বহির্বিশ্বের সঙ্গে তারা কোনো যোগাযোগ রাখত না। 4 দাগের প্রশ্ন, ভারত প্রথম সনদ আইন কবে পাস হয়? ভারতের প্রথম সনদ আইন 1793 সালে পাস হয়। 5 দাগের প্রশ্ন, ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? উত্তর, ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। অথবা নজরানা প্রথা কি? উত্তর, স্বর্গীয় সাম্রাজ্যের অধীশ্বর রূপে চীনা সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ প্রতিবেশী দেশগুলির প্রতিনিধিরা বাণিজ্যের উদ্দেশ্যে চীনা সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে প্রচুর অর্থ বা উপঢৌকন দিয়ে বশ্যতা জানাতে হতো। এটি নজরানা প্রথা নামে পরিচিত। এইভাবে চীন নজরানা প্রথা নিয়ন্ত্রণ করত এবং প্রতিবেশী রাষ্ট্রগুলির নেতা হিসেবে কর্তৃত্ব প্রকাশ করত। 6 নম্বর প্রশ্ন, চুঁইয়ে পড়া শিক্ষানীতি কি? উত্তর, লর্ড বেন্টিংয়ের আইন সচিব এবং খ্যাতনামা ব্রিটিশ চিন্তাবিদ ও সাহিত্যিক মেকলে তার বিখ্যাত মিনিটসে বলেন যে প্রথমে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তৃতি হবে এবং তারপর তা ধীরে ধীরে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এই নীতি ফিল্টারেশন তত্ত্ব বা চুঁইয়ে পড়া শিক্ষানীতি বা ক্রমনিম্ন প্রতিশ্রুত নীতি নামে পরিচিত। অথবা শুদ্ধি আন্দোলন এর প্রবক্তা কে ছিলেন? উত্তর, শুদ্ধি আন্দোলনের প্রবক্তা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। 7 নম্বর প্রশ্ন, মাহাদ মার্চ কি? উত্তর, মহারাষ্ট্রের কোলাবা জেলার চৌদার জলাশয়ের জল যাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ 10,000 মানুষের মাহাদ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়, যা মাহাদ মার্চ নামে পরিচিত। উল্লেখ্য, এখানে জনতা আম্বেদকরকে বাবা সাহেব বলে অভিহিত করেন। 8 নম্বর প্রশ্ন, জাপান চীনের কাছে কত খ্রিস্টাব্দে 21 দফা দাবি পেশ করেছিল? উত্তর, জাপান চীনের কাছে 1915 খ্রিস্টাব্দে 21 দফা দাবি পেশ করেছিল। অথবা চীনের নব্য তারুণ্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, চীনের নব্য তারুণ্য পত্রিকার সম্পাদক ছিলেন চেন তু সিউ। 19 নম্বর প্রশ্ন, ভারতের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর, ভারতীয় জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসি ম্যাকডোনাল্ড 1931 খ্রিস্টাব্দের 16 আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। অর্থাৎ পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 সালের 24 সেপ্টেম্বর ডক্টর বি.আর. আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে। 10 নম্বর প্রশ্ন, ভারত সরকার কবে শিল্প কমিশন গঠন করেছিলেন? উত্তর, ভারত সরকার 1916 সালে 19 মে শিল্প কমিশন গঠন করেছিলেন। 11 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হাতে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে 1942 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিংয়ের উদ্যোগে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ গঠন করেন। পরে 1943 খ্রিস্টাব্দে আইএনএর দায়িত্বভার অর্পণ করা হয় সুভাষচন্দ্র বসুর হাতে। 12 নম্বর প্রশ্ন, ফাল্টন বক্তৃতা বলতে কি বোঝো? উত্তর, 1946 খ্রিস্টাব্দের 5 মার্চ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী চার্চিল
আমেরিকার মিসৌরি প্রদেশের ফাল্টনের ওয়েস্ট মিনিস্টার কলেজে প্রদত্ত এক ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন যে ইউরোপের এক বিস্তীর্ণ অঞ্চল এখন সোভিয়েত লৌহ যবনিকার অন্তরালে চলে গেছে এবং এখনই প্রতিরোধ গড়ে তুলতে না পারলে সারা ইউরোপ একদিন সোভিয়েত রাশিয়ার দখলে চলে যাবে। ইতিহাসে যা লৌহ যবনিকা তত্ত্ব বা ফাল্টন বক্তৃতা নামে খ্যাত অথবা র্যালফুর নীতি বলতে কী বোঝো? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে যুদ্ধে ইহুদিদের সমর্থন আদায় করার জন্য ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার র্যালফুর 1917 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর একটি বিখ্যাত ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এটি র্যালফুর ঘোষণা নামে পরিচিত। 13 দাগের প্রশ্ন, আইজেনহাওয়ার তত্ত্ব কী? উত্তর, 1957 খ্রিস্টাব্দের 5 জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ার মার্কিন কংগ্রেসে মধ্যপ্রাচ্য সম্মেলনে ঘোষণা করেন যে আন্তর্জাতিক সাম্যবাদ দ্বারা নিয়ন্ত্রিত কোনো রাষ্ট্রের, বিশেষ করে রাশিয়ার সশস্ত্র আক্রমণের বিরুদ্ধে কোনো দেশ সাহায্যের আবেদন করলে মার্কিন সরকার সেই দেশের নিরাপত্তার জন্য সেনাবাহিনী পাঠাবে। এটি আইজেনহাওয়ার তত্ত্ব নামে পরিচিত। তো বার্লিন প্রাচীর কবে তৈরি করা হয়েছিল? উত্তর, 1961 খ্রিস্টাব্দের 13 আগস্ট পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানির মধ্যে ব্যবধান হিসেবে বার্লিন প্রাচীর তৈরি করা হয়েছিল। পূর্ব জার্মানির নাগরিকেরা যাতে পশ্চিম জার্মানিতে পালিয়ে যেতে না পারে তার জন্য বার্লিন প্রাচীর তোলা হয়েছিল। এর অপর একটি উদ্দেশ্য ছিল পশ্চিম জার্মানির মাধ্যমে পশ্চিমী পুঁজিবাদের প্রভাবকে ঠেকানো। তারপরে 14 নম্বর প্রশ্ন, গ্লাসোনস্ত কি? উত্তর, গ্লাসোনস্ত শব্দটির অর্থ হল মুক্ত অবস্থা। 1990 খ্রিস্টাব্দের রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মিখাইল গর্বাচেভ মানবাধিকার ও সাংস্কৃতিক কার্যকলাপের ক্ষেত্রে যে মুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা গ্লাসোনস্ত নামে পরিচিত। 15 নম্বর প্রশ্ন, নেহেরু মহলানবিশ মডেল কি? উত্তর, প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ। 1955 সালের রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের জন্য একটি উন্নয়ন মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহেরু এই মডেলকে কিছুটা সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রয়োগ করেন এবং এই সংশোধিত উন্নয়ন মডেল নেহেরু মহলানবিশ মডেল নামে পরিচিত। অথবা সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তারপরে 16 নম্বর প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।